আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আজকে আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো অ্যারোমেটিক যৌগ কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা লিখে নিই, দেন আমরা এক্সপ্লেন করব। হ্যাঁ, আচ্ছা দেখো, তো সংজ্ঞাটা কি হবে আমার? অ্যারোমেটিক যৌগ কারা, আমরা কিভাবে বুঝবো যেটা অ্যারোমেটিক যৌগ? অ্যারোমেটিক যৌগগুলো হবে সমতলীয়, চাক্রিক এবং একান্তর দ্বিবন্ধনযুক্ত। কি হবে? সমতলীয়, চাক্রিক এবং একান্তর দ্বিবন্ধনযুক্ত। তো সমতলীয় তো তোমরা বুঝোই, একই তলীয় হবে। চাক্রিক মানে চক্রাকার হবে। কিন্তু একান্তর বলতে কি বোঝায়? তো একান্তর শব্দটা মানে কি? একান্তর মানে হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিই, একান্তর মানে হচ্ছে একান্তর দ্বিবন্ধনযুক্ত, এক অন্তর অন্তর দ্বিবন্ধনযুক্ত, এক অন্তর অন্তর দ্বিবন্ধনযুক্ত। অর্থাৎ আমরা একটা একক বন্ধন হলে পরেরটা দ্বিবন্ধন হবে, পরেরটা একক বন্ধন হলে পরেরটা দ্বিবন্ধন হবে, অর্থাৎ এক অন্তর অন্তর দ্বিবন্ধনযুক্ত। ঠিক আছে? তো আমার জৈব যৌগের গঠনটা কি হবে? এক অন্তর অন্তর বা একান্তর দ্বিবন্ধনযুক্ত হবে। যেমন আমরা বেনজিনের উদাহরণটা যদি দিই, দেখো বেনজিন কেমন হয়। আচ্ছা, আমরা এখানে কার্বন দিচ্ছি না। দেখো, প্রথম যে একটা একক বন্ধন হয়, একটা দ্বিবন্ধন হয়, পরেরটা একক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন, পরেরটা একক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন। দেখো তো কি হচ্ছে এখানে? একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, অর্থাৎ এক অন্তর অন্তর দ্বিবন্ধন যুক্ত। ঠিক আছে? তোমার জৈব যৌগটা কেমন হবে? সমতলীয়, চাক্রিক এবং এক অন্তর অন্তর বা একান্তর দ্বিবন্ধন যুক্ত। এবং এবং এই যে বৈশিষ্ট্যটা আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এবং 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। তো এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। 4n+2 সংখ্যক না হয় বুঝলাম, একটা সংখ্যা বোঝাচ্ছে। সঞ্চারণশীল মানে কি? সঞ্চারণশীল মানে হচ্ছে তোমার যেটা সঞ্চারণ করে, মানে যেটা চলমান। কি বললাম বুঝছো? তো আমার পাই ইলেকট্রনটা কি হবে? চলমান হবে। ঠিক আছে? যেটা সঞ্চারণ করবে, সঞ্চারণশীল হবে। যেমন ধরো, আমরা কিন্তু এই যে বেনজিন যেটা ছিল, আমরা বেনজিনকে আবার অন্যভাবেও লিখতে পারি। আমরা বেনজিনকে এভাবেও লিখে থাকি। অর্থাৎ এখানে দেখো, আমার একটা গোল বৃত্তের মতো দিয়েছি কেন? কারণ এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা যে অলওয়েজ এই জায়গায় থাকবে এরকম না। এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে একটু পর, এই দ্বিবন্ধনটা এখানে চলে যাবে, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে, অর্থাৎ এটা এরকম চক্রাকারে ঘুরতে থাকবে। কি বললাম বুঝছো? দ্বিবন্ধনটা কি করবে? চক্রাকারে ঘুরতে থাকবে। তো সেটা যেহেতু কোনো একটা অবস্থানে স্থির না, তাহলে আমরা কি করতে পারি? এটাকে এরকম বৃত্তে আকার দিতে পারি, অর্থাৎ এটা সঞ্চারণশীল। এই দ্বিবন্ধনগুলো কি সঞ্চারণশীল, বা এই পাই বন্ধনগুলো সঞ্চারণশীল। ঠিক আছে? আচ্ছা, তো সঞ্চারণশীলের মানে বুঝছো? আচ্ছা, সঞ্চারণশীলের আগে তো এটা বোঝার দরকার ছিল যে পাই মানেটা কি, পাই ইলেকট্রন মানেটা কি। তো পাই ইলেকট্রন মানেটা হচ্ছে আমার প্রত্যেকটা একটা, এটা একক বন্ধন মানে হলো সিগমা বন্ধন। একক বন্ধন মানে কি? সিগমা বন্ধন। আর দুইটা বন্ধন যখন থাকে তখন একটা হয় সিগমা বন্ধন আর একটা হয় পাই বন্ধন। আর প্রত্যেকটা বন্ধনে আমরা জানি দুইটা করে ইলেকট্রন থাকে। প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা করে। তো দেখো, এখানে সিগমা বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, পাই বন্ধনেও দুইটা ইলেকট্রন আছে। তো এই যে পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে বোঝাচ্ছে এখানে। তো এখানে যদি আমরা খেয়াল করতাম, আমরা ওই যে নীলের কালিগুলো মুছে দিই, তো আমার একক বন্ধন যেগুলোতে আছে সেগুলোতে অবশ্যই বন্ড আছে, কারণ এটা তো শেয়ার করে আছে কার্বনগুলো। এটা হলো একক বন্ধন বা সিগমা বন্ধন, এটা হচ্ছে একক বন্ধন বা সিগমা বন্ধন। কিন্তু এটা পাই বন্ধন, যেখানে দুইটা ইলেকট্রন আছে, আর পাই বন্ধনের ইলেকট্রনকে বলা হয় পাই ইলেকট্রন। তো আশা করি পাই ইলেকট্রন কি সেটা বুঝতে পেরেছো। পাই ইলেকট্রন মানে হচ্ছে পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে তাকে বলা হয় পাই ইলেকট্রন। ঠিক আছে? তো এই পাই ইলেকট্রনগুলো কি হয়? সঞ্চারণশীল হয়। কি হয়? সঞ্চারণশীল। তো অ্যারোমেটিক যৌগ হওয়ার এই থার্ড নাম্বার বৈশিষ্ট্যটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমার 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, এবং 4n+2 সংখ্যক কি থাকবে? পাই ইলেকট্রন থাকবে, এবং তারা সঞ্চারণশীল হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই 4n+2 এটা আসছে কোথা থেকে? এই সংখ্যাটা এইটা আসছে হ্যাকেল নীতি থেকে। কি নীতি থেকে? হ্যাকেল নীতি থেকে এই সংখ্যাটা আসছে। তো বিজ্ঞানী হ্যাকেল
সালে তিনি অ্যারোমেটিক যৌগগুলোর অ্যারোমেটিকত্ব বোঝানোর জন্য এই নীতিটা আবিষ্কার করেন বা এই নীতিটা প্রকাশ করেন। তো তার নাম অনুসারে এই 4n+2 সংখ্যক নীতিটাকে বলা হয় হ্যাকেল নীতি। কি বললাম বুঝছো? আচ্ছা, তো হ্যাকেল নীতিতে কিছু হ্যাকেল কাহিনী আছে। কি কি কাহিনী আছে? আচ্ছা, হ্যাকেল নীতি থেকে আমরা কিভাবে বুঝবো যে সেটা অ্যারোমেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ না? আমরা এই যে 4n+2 থেকে বুঝবো, যেখানে আমার n এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা। n এর মানটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। অর্থাৎ কোনো একটা যোগে, অ্যারোমেটিক যোগের n এর মানটা যদি পূর্ণ সংখ্যা আসে বা অ্যারোমেটিক যোগের পাই ইলেকট্রনটা যদি হ্যাকেল নাম্বারের সমান হয়, তাহলে সেটা হবে অ্যারোমেটিক যৌগ। কথাটা একটু বিদ্যুটে মনে হচ্ছে, তাই না? হ্যাকেল নাম্বারের সমান সংখ্যক পাই ইলেকট্রন। আচ্ছা, আর একটু সহজ করে দিই। ধরো n এর মানটার উপর আমার অ্যারোমেটিক যৌগটা ডিপেন্ড করবে। তো n এর মানটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে 4n+2 এর মানটা কি হবে? আমি একটু অন্য কালার নিই। n এর মানটা যদি 0 হয়, তাহলে 4n+2 এর মানটা হবে 2। n এর মানটা যদি 1 হয়, কারণ আমরা জানি n এর মানটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে। আবার বলছি, অ্যারোমেটিক যৌগে n এর মান পূর্ণ সংখ্যা হবে। যদি ভগ্নাংশ হয়, তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ না। একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা বোঝা যাবে এই n এর মান থেকে। n এর মানটা পূর্ণ সংখ্যা হলে সেটা অ্যারোমেটিক, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা অ্যারোমেটিক না। আর পূর্ণ সংখ্যাগুলো 0 থেকে শুরু হয়। 0 যদি হয় তাহলে 4n+2 এর মান হচ্ছে 2, যদি 1 হয় তাহলে 4n+2 এর মান হচ্ছে 6। তোমরা এগুলো মান বসাও, এখানে n এর জায়গায় 0 বসাও, তাহলে দেখবা 2 হবে। n এর মান 1 বসাও, তাহলে কত হবে? 4 × 1 মানে হচ্ছে 4 + 2 6। n এর মান যদি 2 হয়, তাহলে 4n+2 এর মান কত হবে? 4 × 2 = 8 আর 2 = 10। n এর মান যদি 3 হয়, তাহলে 4n+2 এর মান কত হবে? 3 × 4 = 12 আর 2 = 14। এই যে এই নাম্বারগুলো আছে না, এই নাম্বারগুলোকে বলা হয় হ্যাকেল নাম্বার। এগুলোকে কি নাম্বার বলা হয়? হ্যাকেল নাম্বার বলা হয়। ঠিক আছে? এই যে 4n+2 এর যে মানগুলো আছে 2, 6, 10 এবং 14, এই মানগুলোকে বলা হয় হ্যাকেল নাম্বার। ঠিক আছে? তো কোনো একটা যৌগ অ্যারোমেটিক হবে যখন তার পাই ইলেকট্রনের সংখ্যা হ্যাকেল সংখ্যার সমান হবে, অথবা তার n এর মানটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? n এর মানটা পূর্ণ সংখ্যা দিয়ে আমরা বলতে পারি যে সেটা তোমার অ্যারোমেটিক যৌগ। n এর মান আমরা পাই ইলেকট্রনের সংখ্যা হ্যাকেল সংখ্যার সাথে কম্পেয়ার করে বলতে পারি যে সেটা অ্যারোমেটিক যৌগ। যদি আমার পাই ইলেকট্রনের সংখ্যা হ্যাকেল সংখ্যার সমান হয়, অর্থাৎ 2, 4, 2, 6, 10, 14 হয়, তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ। অথবা যদি n এর মানটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ। আমরা কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি বেনজিনকে নিয়ে। তো বেনজিনের ক্ষেত্রে খেয়াল করো, আমার চিত্রটা একটু বিদঘুটে হয়েছে। ঠিক আছে? আচ্ছা, বিদঘুটে চিত্র দিয়ে বুঝো। এখানে আমার একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন এবং এখানে কিন্তু এখানে একটা দ্বিবন্ধন। ঠিক আছে? তো এখানে আমার দ্বিবন্ধন কয়টা আছে? 3টা দ্বিবন্ধন থাকা মানে কি? 3টা পাই বন্ড। আমরা জানি যে প্রত্যেকটা দ্বিবন্ধনে একটা সিগমার একটা পাই ইলেকট্রন পাই বন্ড থাকে, মানে পাই বন্ধন থাকে। তো এখানে পাই বন্ড আছে কয়টা? 3টা পাই বন্ধন আছে। 3টা পাই বন্ড আছে বা বন্ধন আছে। তো 3টা পাই বন্ড, আমরা জানি যে প্রত্যেকটা পাই বন্ডে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে 3টা পাই বন্ডের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন সংখ্যা হলো 6টা। তো আমরা যদি হ্যাকেল সংখ্যার সাথে তুলনা করি যে 4n+2 সমান কত? 6। ঠিক আছে? আচ্ছা, এটাও হ্যাকেল সংখ্যা, এটাও হ্যাকেল সংখ্যা। এখন এখান থেকে দেখি যে n এর মানটা পূর্ণ সংখ্যা আসে কিনা। অথবা আমরা যদি 4n সমান কি হবে? 6 - 2, 4n সমান হচ্ছে 4, n সমান হচ্ছে 4/4। ঠিক আছে? আচ্ছা, তাহলে n সমান হচ্ছে কি? 1। দেখো এখানে n এর মানটা কি আসছে? পূর্ণ সংখ্যা আসছে। তার মানে আমার বেনজিন এটা হলো একটা অ্যারোমেটিক যৌগ। আমরা কি করে বুঝলাম অ্যারোমেটিক যৌগ? n এর মানটা কি আসছে? পূর্ণ সংখ্যা আসছে। আবার এখানে দেখো আমার একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, অর্থাৎ আমার একান্তরের ব্যাপারটাও এখানে প্রমাণিত। আবার তারা সঞ্চরণশীল পাই ইলেকট্রনও আছে এবং সেখানে n এর মানটা কত হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো যে বেনজিন কিভাবে একটা অ্যারোমেটিক যৌগ হলো। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দিই, ধরো পাশেই দিচ্ছি আমি আরেকটা এক্সাম্পল। আচ্ছা, আমরা একটা ফিউরানের এক্সাম্পল দিই। হ্যাঁ, ফিউরানের সংকেতটা কি? এখানে কিন্তু একটা অক্সিজেন আছে, যেটা দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন আছে। আচ্ছা, তো
এটার নাম হচ্ছে ফিউরান। তোমাকে বলা হলো এখানে একটা নতুন নিয়ম আছে, তো সেটা দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি ফিউরান। তো ফিউরান কি তোমার অ্যারোমেটিক যৌগ কি না। তো অ্যারোমেটিক যৌগ বের করার জন্য আমাদের কি লাগে? অ্যারোমেটিক যৌগ বের করতে গেলে আমাদের লাগে হচ্ছে পাই বন্ধনে যুক্ত ইলেকট্রনগুলো, অর্থাৎ পাই ইলেকট্রন লাগে। ঠিক আছে। আর একটা বিষয়, যদি কখনো কোথাও মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে সেই মুক্তজোড় ইলেকট্রনগুলোকেও আমরা পাই ইলেকট্রনের সাথে কাউন্ট করে ফেলবো। ঠিক আছে। সঞ্চারণশীল ইলেকট্রনের সাথে কাউন্ট করবো কাকে? মুক্তজোড়কে, কারণ মুক্তজোড়ের যে ইলেকট্রনগুলো সেগুলো সঞ্চারণশীল হয়। ঠিক আছে। তো মুক্তজোড়ের এখানে কয়টা মুক্তজোড় আছে? দুইটা মুক্তজোড়। যে এটা একটা মুক্তজোড়, এটা একটা মুক্তজোড়। আমরা কিন্তু দুইটা ইলেকট্রন মিলে একটা জোড় হয়, তাহলে একটা জোড়কে কল্পনা করব। ঠিক আছে। কারণ এরা যখন সঞ্চারণশীল হয় তখন একসাথেই হয়। আমরা দুইটা ইলেকট্রনকে কয়টা ইলেকট্রন কল্পনা করব? মানে দুইটা ইলেকট্রন মানে হলো এক জোড়া মুক্তজোড়। সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সাথে মুক্তজোড় ইলেকট্রনকেও কিন্তু কাউন্ট করব। আমাদের একটা মুক্তজোড় ইলেকট্রন মানে কিন্তু একটা সঞ্চারণশীল ইলেকট্রনের সাথে তুলনা করবো আমরা। মানে এখানে কয়টা দেখো আছে? এখানে দুইটা পাই বন্ড আছে, তার মানে দুইটা পাই বন্ডের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে? চারটা পাই ইলেকট্রন। তার সাথে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? দুই জোড়া। দুই জোড়াকে কাউন্ট করব, চারটা কাউন্ট করব না, কিন্তু একটা জোড়াকে একটা কাউন্ট করব। ঠিক আছে। কারণ এই মুক্তজোড়গুলা বা লন পেয়ারগুলো সব একসাথেই সঞ্চারণশীল হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার তাহলে কয়টা সঞ্চারণশীল ইলেকট্রন হচ্ছে? 6টা। এখন এটাকে যদি আমরা দেখো, আমি আবার বলছি, আমাদের যতগুলো মুক্তজোড় থাকবে, যতগুলো মুক্তজোড় থাকবে সেগুলোকে কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে। তো এখানে দুই জোড়া আছে, আমরা দুইটাকে পাই ইলেকট্রনের সাথে কাউন্ট করে দিচ্ছি। তাহলে আমরা যদি হ্যাকেল নীতির সাথে মিলাই, হ্যাকেল নীতি রেখেছিল 4n + 2 সমান কত হবে? তাহলে 6। আর এই যে হিসাবটা টোটাল দেখো এই হিসাবের মতোই হবে। তাহলে মানে আলটিমেটলি হিসাব করতে করতে কত আসবে? n এর মান 1 আসবে। তার মানে ফিউরানে কি একটা, ফিউরানো হলো একটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। কেননা সেখানে n এর মানটা কি? পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তো ধরো অ্যারোমেটিক যৌগ না, এরকম একটা এক্সাম্পল দেই। অ্যারোমেটিক যৌগ না, ধরো দ্বিবন্ধন একটা, এখানে একটা দ্বিবন্ধন, 3 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বন। ঠিক আছে। আচ্ছা, তো এটার নাম কি হবে? দেখো, যেহেতু সাইক্লো, মানে যেহেতু এটা আবার চাকরিক একটা যৌগ, সুতরাং সামনে অবশ্যই আমার সাইক্লো দিতে হবে। সাইক্লো। আর কয়টা আছে কার্বন? 1 2 3 4টা। সাইক্লো বিউট 1 3 ডাই ইন। ঠিক আছে। সাইক্লোবিউট 1 3 ডাই ইন। আচ্ছা, এই যৌগটা অ্যারোমেটিক যৌগ কি না সেটাকে আমরা দেখব। তো বাবুরা, এখানে পাই বন্ড কয়টা আছে? পাই বন্ড আছে, এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড। পাই বন্ড আছে দুইটা, সুতরাং এখানে পাই ইলেকট্রন কয়টা হবে? পাই ইলেকট্রন হবে 4টা। তো দেখো পাই ইলেকট্রন হলো কয়টা? 4টা। এটাকে যদি আমরা হ্যাকেল নীতিতে বসাই, 4n + 2 সমান কত? 4। 4n সমান কি হবে? 4 - 2। 4n সমান কত হবে? 2। n সমান কত হবে? 2/4। আলটিমেটলি কত হচ্ছে? 0.5। n সমান কত হচ্ছে? 0.5। এদিকে বাদ দিয়ে দিবা। দেখো তো বাবুরা, আবার n এর মানটা কত আসতেছে? 0.5। 0.5 কি একটা পূর্ণ সংখ্যা? অবশ্যই না। 0.5 হলো একটা ভগ্নাংশ। ঠিক আছে। যেহেতু 0.5 একটা ভগ্নাংশ, সুতরাং এটা কি না? অ্যারোমেটিক যৌগ না। কারণ অ্যারোমেটিক যৌগে n এর মানটা কি হতে হয়? পূর্ণ সংখ্যা হতে হয়। যেহেতু n এর মানটা পূর্ণ সংখ্যা না, সুতরাং এটা অ্যারোমেটিক যৌগ না। তো কোনো একটা যৌগ অ্যারোমেটিক কি না, আশা করি সেটা তোমরা বের করতে কোনো রকমের ঝামেলায় পড়বে না। আচ্ছা, তো একটা ব্যতিক্রম ধর্মী আমরা যৌগ দেখি। ঠিক আছে, একটা ব্যতিক্রম ধর্মী যৌগ দেখতেছি, চলো সেটা অ্যারোমেটিক কি না। এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। তো এই সাইক্লোপ্রোপিন এই যৌগটা অ্যারোমেটিক কি না আমরা স্বাভাবিকভাবে হিসাব করে যদি দেখি, দেখো এখানে পাই বন্ড কয়টা আছে? একটা পাই বন্ড আছে। তার মানে এখানে পাই ইলেকট্রন কয়টা হবে? পাই ইলেকট্রন হবে 2টা। যেহেতু একটা পাই বন্ড, পাই ইলেকট্রন কয়টা হবে? একটা বন্ডে 2টা ইলেকট্রন থাকে, 2টা। এন্ড এটাকে যদি আমরা হ্যাকেল নীতিতে বসাই, 4n + 2 সমান কত হবে? 2। আচ্ছা, বা 4n সমান 2 - 2, বা 4n সমান 0, বা n সমান হচ্ছে 0/4। আর সুতরাং n সমান আমরা জানি 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে n এর মান কত আসলো? 0। n এর মান 0। আমরা কিন্তু বলেছিলাম n এর মান পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু 0 একটা।
তো n এর মান যেহেতু পূর্ণ সংখ্যা, এটাকে কিন্তু আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। কিন্তু আলটিমেটলি সত্য কথা হচ্ছে কি জানো, এটা অ্যারোমেটিক যৌগ না। এটা কেন অ্যারোমেটিক যৌগ না? এটা অ্যারোমেটিক যৌগ না। কেন অ্যারোমেটিক যৌগ না? কারণ এর যে এই পাই বন্ড আছে, এই পাই বন্ডের যে ইলেকট্রনগুলো, সেগুলো সঞ্চারণশীল না। আর আমার কিন্তু হাকেল নীতির মধ্যে খুব স্পষ্ট করে একটা কথা বলা ছিল, সেটা কি, যে আমার ইলেকট্রনগুলো কী হতে হবে? সঞ্চারণশীল হইতে হবে। ইলেকট্রনগুলো কী হইতে হবে? সঞ্চারণশীল। পাই ইলেকট্রনটা কী হইতে হবে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন ছাড়া, শুধু যদি আমার হ্যাকেল নীতি মানে এবং ইলেকট্রনগুলো যদি সঞ্চারণশীল না হয়, তাহলেও সেটা কি না, তোমার অ্যারোমেটিক যৌগ না। সাধারণত এই যে সাইক্লোপ্রোপিন বা এই ধরনের একটা মাত্র একক বন্ধন থাকলে এই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। একের অধিক যদি তোমার একটা মাত্র দ্বিবন্ধন থাকলে এই প্রবলেমটা হয়। একের অধিক দ্বিবন্ধন থাকলে সাধারণত এই প্রবলেম হয় না, অর্থাৎ সেগুলো অটোই তোমার অ্যারোমেটিক যৌগ হয়। এখানে এই সাইক্লোপ্রোপিনটা অ্যারোমেটিক না, মানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন না। অর্থাৎ এই পাই এখানে এই যে পাই বন্ডের যে ইলেকট্রনগুলো আছে, এগুলো সঞ্চরণশীল হয় না, অর্থাৎ এটাতে ঘুরতে থাকে না, চক্রাকারে ঘুরতে থাকে না। এই জন্য সাইক্লোপ্রোপিন কি নয়? অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে? আচ্ছা, এখন সাইক্লোপ্রোপিনকে আমরা চাইলে অ্যারোমেটিক বানাতে পারি। কিভাবে অ্যারোমেটিক বানাতে পারি? আমরা চলো একটা এই জায়গায় এক্সাম্পল দেখি। সাইক্লোপ্রোপিনকে আমরা চাইলে কিভাবে অ্যারোমেটিক বানাতে পারি। ধরো আমার সাইক্লোপ্রোপিনটা যদি এটা হয় সাইক্লোপ্রোপিন, এখানে আমি একটা আয়ন দিয়ে দিলাম, অর্থাৎ ওর যেই কার্বনটা, এটা হলো ধনাত্মক চার্জ যুক্ত। আর ধনাত্মক চার্জ যুক্ত হওয়া মানে কি? এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে। এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিন আয়ন। এর নাম কি? সাইক্লোপ্রোপিন আয়ন। আর সাইক্লোপ্রোপিন আয়ন এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ, কেননা এর যেই পাই বন্ড যেটা আছে এটা সঞ্চারণশীল। আমরা যে সে যে হ্যাকেল নীতি মানে 4n+2 সংখ্যক যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, সেটা কিন্তু আমরা দেখেছি, এবং সেই ইলেকট্রনটা সঞ্চারণশীল কিনা এটাতে কিন্তু সেটা প্রমাণিত হবে। দেখো, এটাতে সঞ্চারণশীল, বাট সাইক্লোপ্রোপিনে সঞ্চারণশীল ছিল না। তো এটাতে সঞ্চারণশীল কি করে হয়? চলো আমরা একটু ডিটেইলস দেখি যে কিভাবে এই সাইক্লোপ্রোপিন আয়নের মধ্যে এই পাই বন্ডটা সঞ্চারণশীল হয়। তো প্রাথমিকভাবে আমরা যদি এটাকে কার্বন সহ আঁকি, দেখো কি হচ্ছে, এখানে একটা বন্ড ছিল এবং এখানে একটা ধনাত্মক চার্জ আছে। তো জনাব দেখো, এই ধনাত্মক চার্জ মানে কি? এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে। কার্বনে কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। যেহেতু এই কার্বনটির ইলেকট্রনের ঘাটতি আছে, সেজন্য কি হবে? ওর ঘাটতি ফিল আপ করার জন্য আমার এই বন্ডটা এখানে চলে যাবে। ঠিক আছে? ওর ঘাটতি ফিল আপ করার জন্য আমার এই যে এখানে যে পাই ইলেকট্রনগুলো আছে, সেই পাই ইলেকট্রনটা এখানে চলে যাবে, মানে পাই বন্ডটা এখানে চলে যাবে। তো আমরা কি পাবো তখন? দেখো, এই পাই বন্ডটা যদি এখানে চলে যায়, বাস, এই পাই বন্ড এখানে চলে গেল, ও তো শান্ত হয়ে গেল। ঠিক আছে? আমাদের এই কার্বন বাবাজি, তার একটা ইলেকট্রনের এখানে ঘাটতি ছিল, তো সেজন্য সে কান্নাকাটি করতেছিল। যখনই এই পাই বন্ড এখানে চলে গেল, সে থেমে গেছে, তার কান্নাকাটি থেমে গেছে। কিন্তু ওর কান্নাকাটি থামলে কি হবে? এখন তো এই বেচারার ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে। ঠিক আছে? দেখো, এখানে দুইজন কিন্তু স্যাটিসফাই, ও স্যাটিসফাই, কারণ এদের দুইজনের মধ্যে পাই বন্ড আছে। কিন্তু ও তো স্যাটিসফাই হতে পারে নাই, ওর মধ্যে ঘাটতি চলে আসছে, ও কান্নাকাটি শুরু করলো। ওর কান্নাকাটি দেখে এই পাই বন্ড আবার এখানে চলে আসবে। ঠিক আছে? এই পাই বন্ড যদি এখানে চলে আসে, তাহলে কি হবে? আচ্ছা, এই পাই বন্ডটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তো এখানে চলে আসলো। যখন এই পাই বন্ডটা এখানে চলে আসলো, এরা দুজন কিন্তু স্যাটিসফাই। দেখো, কেননা এই পাই বন্ড কিন্তু এই দুজনের মধ্যে আছে, এরা দুজন স্যাটিসফাই। বাট এই বেচারা এখন কান্নাকাটি শুরু করে দিবে। ঠিক আছে? কারণ ওর মধ্যে ঘাটতি আছে। যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে সেটাও কান্নাকাটি করবে। তো এখন ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, এখন ওর ঘাটতি ফিল আপ করার জন্য কি হবে? আবার এটা এখানে চলে আসবে, মানে আবার আলটিমেটলি কি হবে? এই ধাপে চলে যাবে। তো এরকমভাবে আমার পাই বন্ডটা কি হতে থাকে? ওর অবস্থানটা পরিবর্তন করতে থাকে, ও সঞ্চারণ হইতে থাকে। একবার এখানে যায় একে শান্ত করার জন্য, মানে একবার এখানে যাচ্ছে একে শান্ত করার জন্য, পরের বার একে শান্ত করার জন্য এখানে আসতেছে, পরের বার ওকে শান্ত করার জন্য এখানে আসতেছে, এভাবে চলতে থাকবে। তার মানে সাইক্লোপ্রোপিনের মধ্যে যে দ্বিবন্ধনটা আছে, এটা কিন্তু কি? সঞ্চারণশীল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আরেকজনের অন্য একটা কার্বনের ঘাটতি ফিল আপ করার জন্য। কি বললাম বুঝছো? এই ফিল আপ করার মানে কি বলে এটাকে, ফিল আপ করার ধান্দায় পড়ে সে এরকম চক্রাকারে ঘুরতেই থাকে। ঠিক আছে? তো যেহেতু আমার এখানে পাই বন্ডটা বা পাই ইলেকট্রনটা সঞ্চারণশীল, এই জন্য সাইক্লোপ্রোপিন আয়নকে বলা হবে কি? অ্যারোমেটিক যৌগ।
আর সে যে হ্যাকেল নীতি 4n+2 সংখ্যক ইলেকট্রন আছে সেটা তো আমরা জানি, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে, ঠিক আছে, এবং সেই পাই ইলেকট্রনটা এই সাইক্লোপ্রোপিনের ক্ষেত্রে সঞ্চারণশীল, সুতরাং সাইক্লোপ্রোপিন হলো কি একটা অ্যারোমেটিক যৌগ। তো এই ছিল আজকের আলোচনা। আমরা আগামী ক্লাসের আলোচনায় দেখবো হচ্ছে কিভাবে অ্যারোমেটিক যৌগকে আমরা নামকরণ করতে পারি, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।